প্রিয় দর্শক, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক বাংলা খবর। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। সুদানের নৃশংস গৃহযুদ্ধের আরও একটি ভয়াবহ অধ্যায় ঘটে গেল। সুদানের নৃশংস গৃহযুদ্ধের আরও একটি ভয়াবহ অধ্যায় ঘটে গেল। 18 মাস ধরে চলমান অবরোধের পর আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস বা আরএসএফ দারফুরের এল ফাশের শহরটি সেনাবাহিনীর কাছ থেকে দখল করে নিয়েছে। এই অবরোধে শহরের হাজার হাজার বেসামরিক মানুষ আটকা পড়েছিলেন। আরএসএফ এখন দারফুরের সব প্রধান নগর কেন্দ্র নিয়ন্ত্রণ করছে। এই ঘটনাটি দেশে বিভাজন হওয়ার সম্ভাবনাকে বাড়িয়ে তুলেছে। এই সপ্তাহে এল ফাশেরে কি ঘটেছে? একটি বিবৃতিতে রবিবার আরএসএফ বলেছে তারা ভাড়াটে সেনা এবং মিলিশিয়াদের কবল থেকে এল ফাশের শহরের নিয়ন্ত্রণ প্রসারিত করেছে। পরের দিন সুদানে সেনাবাহিনী প্রধান জেনারেল আবদেল ফাত্তাহ আল বুরহান নিশ্চিত করেন তার বাহিনী একটি নিরাপদে স্থানে সরে গেছে, যার মাধ্যমে তারা কার্যতভাবে পরাজয় স্বীকার করে নেয়। এরপর থেকে আরএসএফের বিরুদ্ধে জাতিগত উদ্দেশ্য প্রণোদিত হামলায় শত শত নিরস্ত্র বেসামরিক নাগরিককে হত্যা করার অভিযোগ উঠেছে। এই গোষ্ঠীটির বিরুদ্ধে নির্দিষ্ট ব্যক্তিদের খুঁজে বের করে শিকার করা, বেসামরিকদের আটক করা এবং মুক্তির পণে তাদের মুক্তি দেওয়ার অভিযোগ করা হয়েছে, যা আরএসএফের অন্যান্য প্রধান শহর দখলের পর ঘটা ঘটনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। ইয়েল ইউনিভার্সিটির হিউম্যানিটেরিয়ান রিসার্চ ল্যাব বলেছে এই সহিংসতার মাত্রা রোয়ান্ডার গণহত্যার প্রথম 24 ঘণ্টার সঙ্গে তুলনীয়। পরিস্থিতি সম্পর্কে জানা যাচ্ছে কিভাবে দারফুরে আন্তর্জাতিক সাংবাদিকরা মাঠে নেই এবং এল ফাশেরের বাসিন্দাদের সঙ্গে সংবাদ সংস্থাগুলো যোগাযোগ করতে পারেনি। সুদানিজ জার্নালিস্টস সিন্ডিকেট জানিয়েছে মিডিয়া ব্ল্যাকআউটের অধীনে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। এই নৃশংসতা সম্পর্কে যা জানা গেছে তার বেশিরভাগই এসেছে ভিডিও ফুটেজ থেকে, যার একটি বড় অংশ আরএসএফ নিজেও ধারণ করেছে। সাংবাদিক ও মানবাধিকার বিশ্লেষকরা সেই ফুটেজের অবস্থান যাচাই করেছেন। এছাড়া কাছের শহর তাভিলাতে পালিয়ে যাওয়া জীবিতদের সাক্ষ্য এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ইয়েল ল্যাব কর্তৃক পরিচালিত স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ থেকে তথ্য এসেছে। উভয় পক্ষের বিরুদ্ধে বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে একাধিক মানবাধিকার লঙ্ঘন এবং যুদ্ধাপরাধের অভিযোগ রয়েছে। যুক্তরাষ্ট্র, জাতিসংঘ এবং অন্যান্য সংস্থাগুলো নির্ধারণ করেছে আরএসএফ দারফুরে জাতিগত মাসালিত এবং অনারব সম্প্রদায়ের বিরুদ্ধে গণহত্যা এবং গণধর্ষণ করেছে। গত বছর আগস্টে এল ফাশেরের দক্ষিণে বাস্তুচ্যুতদের জন্য থাকা জামজাম ক্যাম্পে দুর্ভিক্ষ ঘোষণা করা হয়। এপ্রিলে আরএসএফ যখন ক্যাম্পটি দখল করে তখন সেখানে 5 লাখ মানুষ বাস করতে এবং আরএসএফ প্রায় 2000 মানুষকে হত্যা করে। আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা কি? এই বছরের শুরুতে যখন লন্ডনে অনুষ্ঠিত একটি সম্মেলনে 17টি দেশের সঙ্গে ইউ এবং আফ্রিকান ইউনিয়ন সংহত নিয়ে আলোচনা করতে একত্রিত হয়েছিল, তখন মনে হয়েছিল বিশ্ব সুদানের দিকে কিছুটা মনোযোগ দিচ্ছে। এর সঙ্গে কিছু নতুন সহায়তার প্রতিশ্রুতিও ছিল এবং এটিকে সামনের পথে একটা নতুন ঐক্যমত তৈরি করার প্রচেষ্টা হিসেবে প্রচার করা হয়েছিল। তবে সম্মেলনে অংশগ্রহণকারী কিছু দেশ, বিশেষ করে সংযুক্ত আরব আমিরাত, সংঘাতের সঙ্গে জড়িত বলে অভিযোগ ওঠায় ব্যাপক সমালোচনা হয়েছিল। সুদানের সামরিক সরকার সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে আরএসএফকে অস্ত্র সরবরাহের অভিযোগ করেছে, যা আমিরাত অস্বীকার করেছে। এপ্রিলে ফাঁস হওয়া এক জাতিসংঘ বিশেষজ্ঞদের রিপোর্টে একাধিক আমিরাতি বিমানের প্রমাণ পাওয়া গেছে। পরিবহন বিমানগুলো দারফুরে সীমান্তে দিয়ে অস্ত্র চোরাচালান করা হয় এমন চাঁদের ঘাঁটিগুলোতে উড়ে যাওয়ার সময় শনাক্ত হওয়া রাতে ইচ্ছাপ্রত প্রচেষ্টা করেছে বলে মনে করা হয়। আরএসএফের সঙ্গে আমিরাতের সম্পর্ক 2015 সালের ইয়েমেন যুদ্ধ পর্যন্ত খুঁজে পাওয়া যায়, যেখানে আরএসএফকে সৌদি এবং আমিরাতি সেনাবাহিনীর পক্ষে যুদ্ধ করার জন্য ইয়েমেনের যোদ্ধা নিয়োগ করতে ব্যবহার করা হয়েছিল। সুদানে আমিরাতের আগ্রহের কারণ হল এর সোনা, যার বেশিরভাগই সাম্প্রতিক সময় আমিরাতে গিয়েছে। এবার জানিয়ে দেব, যুদ্ধবিরতি ভেঙে গাজায় ফের গণহত্যা শুরুর অজুহাত খুঁজছেন নেতানিয়াহু। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান অভিযোগ করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজায় যুদ্ধবিরতি ভেঙে গণহত্যা ফের শুরু করতে অজুহাত খুঁজছেন। শুক্রবার আঙ্কারায় এস্তোনিয়ার পররাষ্ট্রমন্ত্রী মার্গুস শাকনার সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে ফিদান বলেন, দীর্ঘস্থায়ী শান্তির আশা টিকিয়ে রাখতে এবং আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করতে ইসরায়েলের অবশ্যই যুদ্ধবিরতি মেনে চলা উচিত। তিনি জানান, শারম আল শেখ ঘোষণায় স্বাক্ষর করে তুরস্ক একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব নিয়েছে। আঙ্কারা এখন যুদ্ধবিরতি স্থায়ী করতে সংশ্লিষ্ট সব দেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে। ফিদান বলেন, শারম আল শেখে প্রেসিডেন্ট এরদোয়ান, প্রেসিডেন্ট ট্রাম্প ও অন্যান্য গ্যারান্টার রাষ্ট্রের স্বাক্ষর ঐতিহাসিক ঐক্যমতের প্রতীক। তিনি জানান, গাজায় মানবিক সহায়তা অব্যাহত আছে। তুরস্কের স্বাস্থ্য মন্ত্রণালয়, এএফএডি ও রেড ক্রিসেন্টের কর্মকর্তা-কর্মচারীরা রাফা সীমান্তে কাজ করছেন। 900 টন সহায়তা সামগ্রী নিয়ে তুর্কি জাহাজ 17 অক্টোবর মিশরের আল আরিশ বন্দরে পৌঁছেছে। পরবর্তী সহায়তা মিশনের প্রস্তুতিও চলছে। ফিদান বলেন, তুরস্ক ফিলিস্তিনি আহতদের দেশে এনে চিকিৎসার ব্যবস্থা করেছে। তিনি আশাবাদ ব্যক্ত করেন, ধৈর্য ও ঐক্যর মাধ্যমে গাজা আবার ঘুরে দাঁড়াবে।
এস্তোনিয়ার পররাষ্ট্রমন্ত্রী মার্গুস সাখনা বলেন, গাজার মানবিক পরিস্থিতি ভয়াবহ। ইসরায়েলের ওপর এখন শক্ত চাপ প্রয়োগ করা জরুরি। তিনি জানান, এস্তোনিয়া জাতিসংঘের ফিলিস্তিন সংক্রান্ত প্রস্তাবের পক্ষে অবস্থান নিয়েছে এবং UNRWA সহ বিভিন্ন সংস্থার মাধ্যমে গাজায় সহায়তা পাঠাচ্ছে। ফিদান বলেন, গাজা ইস্যুতে অগ্রগতি পর্যালোচনা ও পরবর্তী পদক্ষেপ নির্ধারণে ৮ দেশের পররাষ্ট্রমন্ত্রীরা ৩রা নভেম্বর ইস্তানবুলে বৈঠকে বসবেন। তিনি জানান, সেপ্টেম্বরে নিউ ইয়র্কে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠকে তুরস্ক, ইন্দোনেশিয়া, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, জর্ডান, পাকিস্তান ও মিশরের নেতারা গাজা শান্তি পরিকল্পনার ভিত্তি গড়ে তোলার মতো একটি অভিন্ন অবস্থান নিয়েছিলেন। ফিদান বলেন, এই প্রক্রিয়া এক মুহূর্তের জন্য উপেক্ষা করা যাবে না। এস্তোনিয়া তুরস্ক সম্পর্ক জোরদারে অঙ্গীকার। সাখনা বলেন, তুরস্ক ইউরোপীয় নিরাপত্তা কর্মসূচি সেফের গুরুত্বপূর্ণ অংশীদার। তিনি তুরস্ককে একটি শক্তিশালী ও অমূল্য অংশীদার হিসেবে উল্লেখ করেন এবং দুই দেশের দ্রুত উন্নয়নশীল সম্পর্কের প্রশংসা করেন। রাশিয়ার বিমান যখন এস্তোনিয়া ও নাটোর আকাশসীমা লঙ্ঘন করেছিল, তখন তুরস্ক প্রথম থেকেই নাটো ও জাতিসংঘে তাদের পাশে ছিল বলে স্মরণ করিয়ে দেন সাখনা। তিনি জানান, আগামী বছরও তুরস্ক নাটোর বিমান প্রতিরক্ষা মিশনে অংশ নেবে। এস্তোনিয়া বর্তমানে তুরস্ক থেকে বড় আকারে প্রতিরক্ষা সরঞ্জাম কিনছে। ফিদান বলেন, আঞ্চলিক যোগাযোগ উন্নয়নে দুই দেশ একযোগে কাজ করছে। তিনি জানান, তুরস্ক সম্প্রতি 3 সিজ ইনিশিয়েটিভের কৌশলগত অংশীদার হয়েছে। উভয় মন্ত্রী ইউক্রেন যুদ্ধের ন্যায্য সমাধানের ওপর জোর দেন এবং শান্তি আলোচনায় প্রতিবন্ধকতা সত্ত্বেও কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাওয়ার আহ্বান জানান। EU সদস্যপদ প্রক্রিয়া নিয়ে নতুন আলোচনা। এস্তোনিয়ার মন্ত্রী বলেন, ইউরোপকে বৈশ্বিক নিরাপত্তা ও অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় ঐক্যবদ্ধ হতে হবে। তিনি তুরস্কের EU ভুক্তির প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেন। ফিদান জানান, প্রেসিডেন্ট এরদোয়ান সবসময় তুরস্ক EU সম্পর্ক জোরদারে প্রতিশ্রুতি। কাস্টমস ইউনিয়ন হালনাগাদ, ভিসা সংলাপ এবং তুর্কি নাগরিকদের ভিসা সংক্রান্ত জটিলতা নিয়েও আলোচনা চলছে। তিনি বলেন, সম্প্রতি জার্মান চ্যান্সেলর ফ্রেডেরিক মর্জেন সফরে এরদোয়ান ও মর্জ তুরস্কের EU সদস্যপদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। ফিদান আরও জানান, সিরিয়ায় শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে তুরস্ক বাস্তব প্রকল্প হাতে নিয়েছে এবং দেশের ভবিষ্যতের জন্য 10 মার্চের চুক্তির পূর্ণ বাস্তবায়ন অপরিহার্য। এদিকে ট্রাম্পের পারমাণবিক অস্ত্র পরীক্ষার নির্দেশ নিয়ে যা বলল চীন রাশিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পেন্টাগনকে ফের পারমাণবিক অস্ত্র পরীক্ষা শুরুর যে নির্দেশ দিয়েছেন, তাতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে চীন ও রাশিয়া। যুক্তরাষ্ট্রের পারমাণবিক পরীক্ষা পুনরায় শুরু হলে বৈশ্বিক স্থিতিশীলতা হুমকিতে পড়বে বলে মন্তব্য করেছে পরমাণু শক্তিধর দেশ দুটি। 33 বছর বন্ধ থাকার পর হঠাৎ মার্কিন প্রেসিডেন্টের পারমাণবিক পরীক্ষা শুরুর অনুমোদন নিয়ে আলোড়ন সৃষ্টি হয়েছে আন্তর্জাতিক অঙ্গনে। বিশ্ব পরাশক্তিগুলো নিজেদের কৌশল ঠিক করতে এখনই উঠে পড়ে লেগেছে। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় গভীর উদ্বেগ জানিয়েছে পরমাণু শক্তিধর দেশগুলো। রাশিয়া বলছে, যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ বিশ্বকে আবার অস্থিতিশীলতার দিকে ঠেলে দিচ্ছে। একই সঙ্গে রুশ পার্লামেন্টের প্রতিরক্ষা কমিটির প্রধান বলেন, এ সিদ্ধান্ত নতুন সংঘাতের ক্ষেত্র তৈরি করছে। একই সঙ্গে এটিকে বিপজ্জনক উস্কানি বলেও আখ্যা দেন তিনি। কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে চীনও। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, যুক্তরাষ্ট্রকে অবশ্যই পারমাণবিক পরীক্ষা স্থগিত রাখার আন্তর্জাতিক অঙ্গীকার মানতে হবে। তিনি বলেন, ওয়াশিংটনের একতরফা পদক্ষেপ বৈশ্বিক সামরিক স্থিরত্ব নষ্ট করবে। সবশেষ জানিয়ে দেব, যুক্তরাষ্ট্রকে পারমাণবিক অস্ত্র পরীক্ষার নির্দেশে আতঙ্ক উত্তেজনা, ট্রাম্প আসলে কি চান? যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর ভাইস অ্যাডমিরাল রিচার্ড কোরেল ভেবেছিলেন, দেশটির পারমাণবিক বাহিনীর কমান্ডার হিসেবে তার নিয়োগ নিশ্চিত হওয়া নিয়ে গত বৃহস্পতিবার শুনানি সহজভাবেই শেষ হবে। তবে তার সাক্ষ্য গ্রহণের আগের দিন বুধবার রাত 9:04 সে আশা ভেঙে গেছে। ওই সময়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা দিয়ে বিশ্বকে চমকে দেন। বলেন, তিনি মার্কিন বাহিনীকে পারমাণবিক অস্ত্র পরীক্ষা অবিলম্বে শুরু করতে বলেছেন। তার যুক্তি, যুক্তরাষ্ট্র এক্ষেত্রে রাশিয়া ও চীনের পেছনে থাকতে পারে না। ট্রাম্প বলেন, পারমাণবিক অস্ত্রে রাশিয়া দ্বিতীয় এবং চীন বেশ দূরে তৃতীয় অবস্থানে, কিন্তু দেশটি 5 বছরের মধ্যে আমাদের সমপর্যায়ে উঠে আসতে পারে। গতকাল বৃহস্পতিবার সকালে সিনেটে সশস্ত্র বাহিনী কমিটির প্রায় 90 মিনিটের শুনানিতে ট্রাম্পের মন্তব্য নিয়ে বারবার কোরেলকে প্রশ্ন করা হয়। ট্রাম্পের মন্তব্যে অনেক আইন প্রণেতাই এ সময় ছিলেন বিভ্রান্ত। এ থেকে বোঝা যায়, রিপাবলিকান প্রেসিডেন্ট ওয়াশিংটন ও এর বাইরে বিভ্রান্তি ছড়িয়েছেন।
মার্কিন কর্মকর্তারা পরিষ্কার করেননি যে ট্রাম্প পারমাণবিক অস্ত্র সরবরাহের ব্যবস্থা পরীক্ষা করতে বলছেন নাকি বিস্ফোরক পরীক্ষায় ৩৩ বছরের নিষেধাজ্ঞা শেষ করতে চাইছেন। বিশেষজ্ঞরা বলেন ট্রাম্পের নির্দেশ বিপর্যয় সৃষ্টি করতে পারে ও প্রতিদ্বন্দ্বীর মধ্যে উত্তেজনা বাড়াতে পারে, যা শীতল যুদ্ধের ভয়ঙ্কর স্মৃতি ফিরিয়ে আনে। কমিটির শীর্ষ ডেমোক্র্যাট সদস্য সেনেটর জ্যাক রিড কোরেলকে প্রশ্ন করেন রিপাবলিকান প্রেসিডেন্ট ওয়াশিংটন ও এর বাইরে বিভ্রান্তি ছড়িয়েছেন। বিশেষজ্ঞরা বলেন ট্রাম্পের নির্দেশ বিপর্যয় সৃষ্টি করতে পারে ও প্রতিদ্বন্দ্বীর মধ্যে উত্তেজনা বাড়াতে পারে, যা শীতল যুদ্ধের ভয়ঙ্কর স্মৃতি ফিরিয়ে আনে। কমিটির শীর্ষ ডেমোক্র্যাট সদস্য সেনেটর জ্যাক রিড কোরেলকে প্রশ্ন করেন যুক্তরাষ্ট্র আবারও পারমাণবিক বোমার পরীক্ষা শুরু করলে তা কি বিশ্বে পারমাণবিক অস্ত্রের প্রতিযোগিতা বাড়াবে ও অস্থিরতা সৃষ্টি করবে। কোরেল বলেন যদি আমাকে স্ট্র্যাটেজিক কমান্ডের কমান্ডার হিসেবে নিশ্চিত করা হয় তাহলে আমার কাজ হবে পারমাণবিক পরীক্ষা বিষয়ক যে কোনো আলোচনা সম্পর্কে সামরিক পরামর্শ দেওয়া। ভাইস অ্যাডমিরাল কোরেলকে গত সেপ্টেম্বরে ট্রাম্প স্ট্র্যাটকমের প্রধান করার জন্য মনোনীত করেন। এছাড়াও ভাইস অ্যাডমিরাল কোরেল পুরো শুনানিতে সতর্কভাবে প্রশ্নের উত্তর দিয়েছেন। পারমাণবিক অস্ত্রে রাশিয়া দ্বিতীয় ও চীন বেশ দূরে তৃতীয় অবস্থানে, কিন্তু দেশটি 5 বছরের মধ্যে আমাদের সমপর্যায়ে উঠে আসতে পারে, ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্টের উক্তি। শুনানির এক পর্যায়ে স্বতন্ত্র সেনেটর অ্যাঙ্গাস কিং প্রশ্ন করেন ট্রাম্প কি পারমাণবিক ডিভাইসের বিস্ফোরক পরীক্ষা নয় বরং ক্ষেপণাস্ত্র বা অন্য সরবরাহ ব্যবস্থা পরীক্ষার কথা বলছেন কি। জবাবে কোরেল বলেন আমি প্রেসিডেন্টের উদ্দেশ্য জানি না, তবে এটি একটি ব্যাখ্যা হতে পারে, আমি তা মেনে নিই।